লাব্বাইক ধ্বনিতে মুখর মিনা উপত্যকা। ইহরাম বেঁধে হজের আনুষ্ঠানিকতা শুরু করেছেন মুসল্লিরা। ঐতিহাসিক আরাফাত ময়দানে জমায়েত কাল। তেহরান ওয়াশিংটন পারমাণবিক চুক্তিকে ঘিরে আবারও উত্তেজনা। স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি যুক্তরাষ্ট্রের, দাবি নিউ ইয়র্ক টাইমসের। ইউক্রেনের হামলা ঠেকাতে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা রাশিয়ার। সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের ঘোষণা কিয়েভের। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর নিয়ে সঙ্গে আছি নাবিলা সোহাইল। শুরু হলো পবিত্র হজ। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত তাবুর শহর খ্যাত মিনা। মঙ্গলবার রাতে ইহরাম বেঁধে মক্কা থেকে মিনার উদ্দেশ্যে রওনা দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সেখানে রাত্রি যাপন শেষে বৃহস্পতিবার আরাফাতের ময়দানের উদ্দেশ্যে রওনা হবেন তারা। সেখানে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বিশ্বের নানা প্রান্ত থেকে হজ পালনে জড়ো হয়েছেন 15 লাখ মুসল্লি। এক পোশাক এক লক্ষ্য, মহান আল্লাহর দরবারে পরিপূর্ণ আত্মসমর্পণ। সমবেত কণ্ঠে উচ্চারিত হচ্ছে পবিত্র ধ্বনি লাব্বায়েক আল্লাহুম্মা লাব্বায়েক, অর্থাৎ আল্লাহর দরবারে উপস্থিত তার বান্দারা। মুখরিত তাবুর শহর মিনার সমস্ত প্রান্ত। বুধবার মিনায় মুসল্লিদের অবস্থানের মধ্য দিয়ে শুরু হলো পবিত্র হজের আনুষ্ঠানিকতা। মঙ্গলবার রাতেই উপত্যকাটির উদ্দেশ্যে ইহরাম বেঁধে মক্কা থেকে রওনা হন মুসলিমরা। এটা ভাষায় প্রকাশ করার মতো অনুভূতি নয়। আল্লাহর প্রতি শুকরিয়া, যিনি আমাকে এই সুযোগ করে দিয়েছেন। দোয়া করি আমার মতো সকল মুসলিমই যেন এই সুযোগ লাভ করে। এর সাথে অন্য কিছুর তুলনা হয় না। অনেকদিন যাবৎ এই দিনের জন্য অপেক্ষা করছিলাম। মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের জন্য এই যাত্রা সহজ করে দিয়েছেন। পরিবার পরিজন সবার জন্যই দোয়া চেয়েছি। বৃহস্পতিবার সূর্যোদয় পর্যন্ত মিনায় অবস্থান করবেন ধর্মপ্রাণ মুসলিমরা। এর পরের গন্তব্যস্থল পবিত্র আরাফার ময়দান। সেখানে খুতবার মধ্য দিয়ে সম্পন্ন হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এরপর এক আজানে জোহর এবং আসরের নামাজ আদায় করবেন মুসল্লিরা। তীব্র তাপদাহের কারণে এদিন মুসল্লিদের সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত তাঁবু থেকে বের না হওয়ার পরামর্শ সৌদি কর্তৃপক্ষের। আরাফার ময়দান থেকে মুজদালিফায় গিয়ে রাত্রিযাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। 10ই জিলহজ ঈদুল আজহার দিন জামারায় শয়তানকে পাথর মেরে কোরবানি দিয়ে মাথা মুন্ডন করবেন তারা। পরে কাবা শরীফ তাওয়াফ করবেন মুসল্লিরা। 11 ও 12 জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে পবিত্র হজ শেষ করবেন লাখো মুসলিম। এবার হজ পালন করছেন বিশ্বের নানা প্রান্তের কমপক্ষে 15 লাখ মুসল্লি। অনিক রহমান, যমুনা নিউজ। চরম খাদ্য সংকটের মধ্যে গাজায় ত্রাণ বিতরণ কেন্দ্রগুলো বন্ধ রেখেছে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। বুধবার সারাদিন ত্রাণ বিতরণ বন্ধ রাখে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমর্থিত সংস্থাটি। অপরদিকে ত্রাণ প্রবেশের পথগুলোকে সংঘাতপূর্ণ এলাকা আখ্যা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। ত্রাণ কেন্দ্রে গেলে গাজাবাসীর জীবনের ঝুঁকি আছে বলে হুঁশিয়ারি দেয় তেল আবিব। বুধবার একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয় গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ডের কার্যক্রম। গাজায় সংস্থাটির ত্রাণ প্রদানের সক্ষমতা বৃদ্ধির অজুহাত দেখিয়ে নেওয়া হয় এই বিতর্কিত সিদ্ধান্ত। এতে আরও বেশি ঝুঁকিতে পড়েছে অনাহারে থাকা গাজাবাসীর জীবন। অপরদিকে হামাসের উপর এই সংকটের দায়ভার চাপাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। তাদের দাবি, ত্রাণ প্রার্থীদের মধ্যে লুকিয়ে থেকে হামলা চালাচ্ছে হামাস। বেসামরিক নাগরিকদের ঢাল হিসেবে ব্যবহার করার কারণেই বাধাগ্রস্ত হচ্ছে ত্রাণ কার্যক্রম। একই সাথে জাতিসংঘের কার্যক্রমের উপরেও প্রশ্ন তোলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হামাসকে এড়িয়ে গাজায় ত্রাণ সরবরাহের সর্বোচ্চ চেষ্টা করছে গাজা হিউম্যানিটেরিয়ান ফান্ড। তবে হামাস এই বিষয়ে মিথ্যাচার ছড়াচ্ছে। ত্রাণ বিতরণকে প্রশ্নবিদ্ধ করতে যা নয় তাই করছে। তবে সবচেয়ে খারাপ বিষয়, জাতিসংঘ তা না বুঝে ত্রাণ কার্যক্রমে বাধা দিচ্ছে। ত্রাণ নিতে যাওয়া গাজাবাসীর উপর আইডিএফের হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মুখপাত্র। ঘটনা সম্পর্কে অবগত থাকলেও এখনই কোনো পদক্ষেপ নিতে নারাজ হোয়াইট হাউস। গাজায় মানুষ খাবার সংগ্রহ করতে গিয়ে প্রাণহানির শিকার হচ্ছেন। এটি মেনে নেওয়া যায় না। দোষীদের জবাবদিহিতার আওতায় আনা প্রয়োজন। ইসরায়েলের উচিত বৈষম্য না রেখে স্বাধীনভাবে মানুষের জন্য কাজ করা। ত্রাণ সংগ্রহকারীদের উপর হামলার বিষয়ে মার্কিন প্রশাসন অবগত রয়েছে।
তবে এই পোডিয়াম থেকেই আমরা সিদ্ধান্ত নিতে পারি না। যে কোনো পদক্ষেপ নেওয়ার পূর্বে যাচাই বাছাই করা প্রয়োজন। মঙ্গলবার ত্রাণ বিতরণ কেন্দ্রে উপস্থিত গাজাবাসীদের উপর নির্বিচার হামলা চালায় আইডিএফ। এতে অন্তত ২৭ জনের প্রাণ যায়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। এবার সিরিয়া থেকে হামলার অভিযোগ তুলে দেশটিতে ভয়াবহ বিমান অভিযান চালালো ইসরায়েল। মঙ্গলবার দক্ষিণ সিরিয়ার দেরা প্রদেশে মধ্যরাত থেকে দফায় দফায় হামলা করে আইডিএফ। দাবি অস্ত্র ভান্ডারই ছিল লক্ষ্য। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে এতে ব্যাপক ক্ষয়ক্ষতি এবং প্রাণহানি হয়েছে, তবে প্রকাশ করা হয়নি বিস্তারিত তথ্য। ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে 2টি ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ করে তেল আবিব। জবাবে অঞ্চলটিতে পাল্টা হামলা চালায় নেতানিয়াহু বাহিনী। যদিও সিরিয়ার পক্ষ থেকে ইসরায়েলে হামলার বিষয়টি নিশ্চিত করা হয়নি। দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। আবারও ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে মিসাইল ছুড়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতি। মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী আইডিএফ। সফলভাবে হামলা প্রতিহতের দাবি করেছে তারা। এদিন তেল আবিব ও এর আশপাশে শোনা যায় সতর্কতার সাইরেন। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। গাজায় আগ্রাসনের জবাবে নিয়মিত ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুটছে হুতি, যার বেশিরভাগই ভূপাতিতের দাবি করেছে তেল আবিব। জবাবে বেশ কয়েকবার ইয়েমেনে হুতির স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলও। তবে কি ইরানের অনড় অবস্থানের কাছে নতি স্বীকার করল যুক্তরাষ্ট্র? বরাবরই দেশটিকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে ওয়াশিংটন। অথচ মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হলো স্বল্প মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েই ইরানকে পারমাণবিক চুক্তির নতুন প্রস্তাব দিয়েছে মার্কিন প্রশাসন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের পর থেকেই পারমাণবিক চুক্তির লক্ষ্যে ইরানের সাথে দফায় দফায় বৈঠক করছে মার্কিন প্রশাসন। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে দুপক্ষের সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থানের কারণে এখনও হয়নি কোনো সমঝোতা। শুরু থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের বিরুদ্ধে কঠোর অবস্থান ছিল যুক্তরাষ্ট্রের। সবশেষ গত সোমবারও ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কোনোভাবেই তেহরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেবে না তার দেশ। মার্কিন হুমকির তোয়াক্কা না করে বরাবরই উল্টো অবস্থান নিয়েছে ইরান। শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় দেশটি। ইরান পারমাণবিক অস্ত্রের মালিক হবে না, এটি যদি যুক্তরাষ্ট্রের লক্ষ্য হয় তবে আমি মনে করি আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। কিন্তু তাদের চাওয়া যদি অবাস্তব এবং অগ্রহণযোগ্য হয়, অর্থাৎ আমাদের শান্তিপূর্ণ পারমাণবিক কার্যক্রমের অধিকার কেড়ে নিতে চায়, তবে কোনো চুক্তি হবে না। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলছে আগের কঠোর অবস্থান থেকে সরে এসেছে ওয়াশিংটন। স্বল্পমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করার অনুমতি দিয়েই ইরানকে নতুন এক অন্তর্বর্তী প্রস্তাব দিয়েছে দেশটি। অনেকেই মনে করছেন মুখে হুমকি ধামকি দিলেও তেহরানের অনড় অবস্থানের কারণে নমনীয় হতে বাধ্য হয়েছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের তথ্য, মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফের স্বাক্ষরিত প্রস্তাব অনুযায়ী ইরানকে নতুন পারমাণবিক চুল্লি নির্মাণে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। সেখানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থাপনা পরিচালনার জন্য একটি জোট গঠনে অন্যান্য দেশের সাথে আলোচনা করবে মার্কিন প্রশাসন। প্রস্তাবিত ওই প্রকল্পে ইরান সুফল পাওয়া শুরু করলে দেশ জুড়ে থাকা অন্য সব নিউক্লিয়ার স্থাপনা বন্ধ করতে হবে। যুক্তরাষ্ট্রের প্রস্তাব নিয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি ইরান, কোনো প্রতিক্রিয়া দেখায়নি ইসরায়েলও। বিভিন্ন গণমাধ্যমের খবর, চুক্তি পছন্দ না হলে ইরানে হামলা চালাতে পারে বেনিয়ামিন নেতানিয়াহুর দেশ। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। পারমাণবিক কর্মসূচি ইস্যুতে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করবে না ইরান। মঙ্গলবার এই মন্তব্য করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা শান্তি ও নিরাপত্তা চাই। পারমাণবিক প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। আমরা শান্তি ও নিরাপত্তা চাই। পারমাণবিক অস্ত্রের মালিক হওয়া আমাদের লক্ষ্য নয়। যারা দাবি করে আমরা পারমাণবিক অস্ত্র খুঁজছি তারাই এই অঞ্চলের মুসলিমদের গণবিধ্বংসী অস্ত্রের ভয় দেখাচ্ছে। আমরা নিজেদের বিজ্ঞানী বিশেষজ্ঞ পারমাণবিক কর্মসূচি পরিচালনার অধিকারের সাথে আপোষ করব না। যারা ভাবে ভয় দেখিয়ে আমাদের জ্ঞান বিজ্ঞান থেকে দূরে রাখবে, সেটি তাদের স্বপ্ন ছাড়া কিছুই নয়।
দর্শকের পর্যায়ে বিরতি নিচ্ছি, যমুনা আইডেস্কে ফিরছি একটু পর, সঙ্গেই থাকবেন। প্রতিরক্ষা জোরদারে স্যাটেলাইট নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে রাশিয়া। ড্রোন নিয়ন্ত্রণে মহাকাশের শতাধিক স্যাটেলাইট পাঠাবে দেশটি, এমন ঘোষণা দিয়েছেন দেশটির মহাকাশ সংস্থা রসকসমস। রাশিয়ার ইউক্রেনের একের পর এক হামলার পর এলো এমন এক সিদ্ধান্ত। একই দিন সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের ঘোষণা দিয়েছে কিয়েভ। মস্কোর বিরুদ্ধে লড়াইয়ে নিজেদের সেরা ব্রিগেড গঠনের কথা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। রুশ ভূখণ্ডের ভেতর থেকে ইউক্রেনের অপারেশন স্পাইডারস ওয়েব, সাইবেরিয়ার বেলায়া সহ 4 এয়ারবেসে মুহুর্মুহু ড্রোন হামলা, ধ্বংস হয় রাশিয়ার 40টি বোমারু বিমান। রোববারের ওই হামলার দুদিনের মাথায় ক্রাইমিয়ার রেল সেতু ধ্বংসের দাবি করেছে ইউক্রেন। একের পর এক হামলার জবাবে চুপ নেই রাশিয়াও, নিয়মিত অভিযানের পরিধি বাড়িয়েছে আরও। এর মধ্যেই সামরিক সক্ষমতা বাড়াতে নিজেদের মহাকাশ প্রকল্পকে সংযুক্তের ঘোষণা দিয়েছে মস্কো। চীন, ভারত, সৌদি আরব সহ 30 দেশের অংশগ্রহণে আয়োজিত আন্তর্জাতিক প্রযুক্তি ও শিল্প সহযোগিতা বিষয়ক সম্মেলনে কথা বলেন রসকসমস প্রধান দিমিত্রি বেকানোভ। মহাকাশে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর দিকে নজর দেওয়ার কথা জানান তিনি। বলেন, ড্রোন নিয়ন্ত্রণে 114টি আর্থ রিমোট সেন্সিং স্যাটেলাইট পাঠানো হবে মহাকাশে, পাশাপাশি মোতায়েন হবে 886টি ব্রডব্যান্ড ইন্টারনেট স্যাটেলাইট। ফ্রন্টলাইনে দীর্ঘদিন ধরে কোণঠাসা ইউক্রেনও যেন গা ঝাড়া দিয়ে উঠেছে মস্কোর বিরুদ্ধে। রাশিয়ার সফল অভিযানের পর আরও শক্তিশালী ব্রিগেড গঠনের ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সেনাবাহিনীতে বড় ধরনের রদবদলের সিদ্ধান্ত জানান তিনি। সামরিক নেতাদের সাথে বিস্তারিত বৈঠক করেছি। মিখাইলো দ্রাপাতি এখন জয়েন্ট ফোর্সের কমান্ডার হিসেবে নিযুক্ত হবেন, যাতে তিনি পুরোপুরি ফ্রন্ট লাইনে মনোযোগ দিতে পারেন। ল্যান্ড ফোর্সের দায়িত্ব আরেকজনকে দেয়া হবে। আমরা বড় পরিসরে যুদ্ধ কৌশলে নজর দেওয়ার পরিকল্পনা করছি। সেরা ব্রিগেড গঠন করা হবে। 1.5 শতাধিক ফ্রন্টলাইনে পাল্টাপাল্টি তুমুল লড়াইয়ের কথা জানিয়েছে রাশিয়া ইউক্রেন দুপক্ষই। ডরথি দাস্ট্রিন, যমুনা নিউজ। রাশিয়ার প্রয়াত বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির স্ত্রী রাশিয়ার নতুন স্যাটেলাইট টিভি চ্যানেল চালুর ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার এই ঘোষণা দেন নাভালনির স্ত্রী ইউলিয়া। ফিউচার অফ রাশিয়া নামের এই চ্যানেল পরিচালনা করবে গণমাধ্যম কর্মীদের আন্তর্জাতিক সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডার্স। জীবিত অবস্থায় ক্রেমলিনের বিভিন্ন বিতর্কিত কার্যক্রম, দুর্নীতি এবং ইউক্রেনের যুদ্ধ নিয়ে বেশ কিছু অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করেছিলেন নাভালনি ও তার দল। সেগুলোই সম্প্রচার করা হবে নতুন এই টিভি চ্যানেলে। নাভালনি গত ফেব্রুয়ারিতে আর্কটিক অঞ্চলের একটি কারাগারে মারা যান। পুতিনের বিরোধিতা করায় তাকে হত্যার অভিযোগ ওঠে। চ্যানেলটির মাধ্যমে এই বিষয়ে উপযুক্ত প্রমাণও রাশিয়ার জনগণের সামনে আনতে চায় তারা। ভারত পাকিস্তান সামরিক সংঘাতের পর বিশ্বব্যাপী জেট-10 যুদ্ধবিমান নিয়ে শুরু হয়েছে আলোচনা। দাবি ওঠে, তৃতীয় প্রজন্মের এই যুদ্ধবিমান ব্যবস্থার করেই পাকিস্তান ধ্বংস করেছে ফরাসি ফাইটার জেট রাফাল। ফলে প্রশ্ন ওঠে, ঠিক কী কারণে এতটা কার্যকর এই যুদ্ধবিমান? সম্প্রতি বিশেষত্ব আর সক্ষমতার বেশ কিছু গোপন তথ্য জানিয়েছেন বিমানটির এক ডিজাইনার। জে-10, যা ভিগোরাস ড্রাগন নামেও পরিচিত, সম্প্রতি চীনের তৈরি এই যুদ্ধবিমানের সাহায্যেই পাকিস্তান ভারতের রাফায়েল ফাইটার জেট ধ্বংস করেছে বলে দাবি ওঠে। এরপরই নতুন করে আলোচনা শুরু হয় এই যুদ্ধবিমান নিয়ে। আজ থেকে 40 বছর আগে জে-10 সিরিজের যুদ্ধবিমান নির্মাণের প্রকল্প হাতে নেয় চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। সিঙ্গেল ইঞ্জিন, সিঙ্গেল সিট ও মাল্টিরোল ফাইটার জেটটি প্রথম আকাশে ওড়ে 1998 সালে। যার খুঁটিনাটি বিশেষত্ব তুলে ধরেছেন বিমানটির অন্যতম প্রধান ডিজাইনার জি পিন। 40 বছর পরেও এটিকে দারুণ সুন্দর আর আধুনিক দেখায়। এই যুদ্ধ বিমানটির রয়েছে ক্যানার্ড কনফিগারেশন। এই ক্যানার্ড উইং মূল 2 ডানার সামনের প্রান্তের সাথে সংযুক্ত। এটি ভর্টেক্স বা ঘূর্ণাবর্ত তৈরি করে। ক্যানার্ড উইং ঘূর্ণাবর্ত তৈরি করায় বিমান সহজেই উপরের দিকে বাঁক নিতে পারে। ফলে পাইলট কম সময়ে দিক পরিবর্তন করে শত্রুর হামলা থেকে রক্ষা পায়। একই সাথে বিশেষ এই ডানা যুদ্ধবিমানকে আরও বেশি দ্রুতগামী আর তীব্র বাতাসের চাপ সহ্য করে স্থিতিশীল থাকতে সাহায্য করে।
স্টেলথ সক্ষমতা বা শত্রুপক্ষের রাডার ফাঁকি দিতেও পারদর্শী জে-10। এই বিমানের ককপিট এক ধরনের পাতলা আবরণ দিয়ে ঢাকা থাকে। এই আবরণের ফলে শত্রুপক্ষের রাডারে ধরা পড়ে না বিমানের প্রতিচ্ছবি, ফলে বিমান শনাক্ত হওয়ার সম্ভাবনা কমে যায়। পুরনো হলেও বিভিন্ন সময়ে বিমানটিতে উন্নত প্রযুক্তির রাডার ও ওয়েপন সিস্টেম সংযুক্ত করেছে নির্মাতারা, ফলে আধুনিক যুদ্ধক্ষেত্রেও এর সক্ষমতা বেড়েছে বহুগুণ। আগে আমরা JA-7 ও J-8 ফাইটার তৈরি করতাম, সেগুলো দূরের টার্গেট শনাক্ত করতে পারত না। তবে উন্নত রাডার প্রযুক্তির মাধ্যমে আধুনিক J-10 প্রায় 200 কিলোমিটার দূরের টার্গেটকেও হামলা চালাতে সক্ষম। এছাড়াও এই বিমানে 11টি এক্সটার্নাল হার্ড পয়েন্ট রয়েছে, ফলে আরও বেশি দূরপাল্লার মিসাইল বহন করা যায়। জে-10 যুদ্ধবিমানের বেশ কয়েকটি ভ্যারিয়েন্ট তৈরি করেছে চীন। 2022 সালে সর্বপ্রথম পাকিস্তান এটির J-10CE ভার্সনটি নিজেদের বিমান বাহিনীর জন্য কিনে নেয়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। ক্ষমতাসীন জোটের শরিকদের মতবিরোধের জেরে ভেঙে গেছে নেদারল্যান্ডসের জোট সরকার। কট্টর ডানপন্থী দল পার্টি ফর ফ্রিডম বা PVV জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেয়। মঙ্গলবার মন্ত্রিসভার জরুরি বৈঠকের পর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন ডাচ প্রধানমন্ত্রী। অভিবাসন বিষয়ে মতবিরোধের জেরে বৈঠকের মাত্র 1 মিনিটের মাথায় বেরিয়ে যান PVVর প্রধান গ্রিট উইল্ডার্স। উইল্ডার্সের দলের সমর্থন ছাড়া পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠতা হারান ডিক স্কুফ। ফলে সরকার গঠনের 1 বছর না হতেই পতন ঘটে জোটবদ্ধ সরকারের। সমুদ্র সৈকত, পার্ক, শিক্ষা প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি স্থানে ধূমপান নিষিদ্ধ করতে যাচ্ছে ফ্রান্স। জুলাইয়ের 1 তারিখ থেকে এই সংক্রান্ত বিধিনিষেধ জারি হবে বলে জানিয়েছে দেশটির সরকার। শিশুদের স্বাস্থ্যগত সুরক্ষাকে প্রাধান্য দিয়ে এ ধরনের বিধান প্রণয়ন করতে যাচ্ছে ইউরোপীয় দেশটি। নিষেধাজ্ঞার আওতায় থাকবে পাবলিক পার্ক, গার্ডেন, বাস স্টপেজ, খেলার মাঠ, স্টেডিয়াম সহ নানা স্থাপনা। তবে ইলেকট্রনিক সিগারেট বা ভেপের ক্ষেত্রে প্রযোজ্য হবে না আইনটি, যা অমান্য করলে 135 ইউরো জরিমানা গুনতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ধূমপানজনিত কারণে ফ্রান্সে গড়ে প্রতিদিন প্রাণ হারান 200 মানুষ। গেল বছর ধূমপানের ওপর কড়াকড়ি আরোপ করে আরেক ইউরোপীয় দেশ যুক্তরাজ্য। দর্শক, সেই সাথেই শেষ করছি যমুনা আইডেস্কের আয়োজন এখানেই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।